নমস্কার, আমি শরৎচন্দ্র বসু। এই পর্বে আমি বলবো আমার ভাই সুভাষের জীবনের সেই অধ্যায়ের কথা, যেখানে গর্ব আর যন্ত্রণার সীমারেখা একসাথে মিলেমিশে গিয়েছিল। সুভাষ ইংল্যান্ডে গিয়েছিল আইসিএস পড়তে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে পাশ করলো সেই কঠিন পরীক্ষা। ফল বেরোলো আইসিএসে 4র্থ স্থান। একজন ভারতীয় হিসেবে এটা ছিল অভূতপূর্ব। ঘরে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আমার ছেলে প্রমাণ করেছে যে ভারতীয়রাও পারে। হে ভগবান, ওকে তুমি রক্ষা করো। আমার নিজেরও গর্বে বুক ভরে গিয়েছিল। কিন্তু পরের দিনই একটা চিঠি এলো, সুভাষের হাতের লেখা। আমি আইসিএসের চাকরি থেকে ইস্তফা দিয়েছি। ঘরের ভেতরে নেমে এলো নিস্তব্ধতা। আনন্দ এক মুহূর্তে ভার হয়ে গেল। কিছুদিন পর আমরা সত্যটা জানতে পারলাম দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায়ের কাছ থেকে। কেমব্রিজ কনভোকেশনে সুভাষকে শপথ নিতে বলা হয়েছিল। I will serve the whole king and the British Empire for the rest of my life. জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার মা আর আমার মাতৃভূমি স্বর্গের থেকেও মহান। আমি কোনো সাম্রাজ্যের কাছে নয়, আমি শপথ করছি আমার দেশের নামে। আজ থেকে আমার জীবন শুধু আমার দেশের জন্য। এই কথা শুনে আমি ভাই হিসেবে নয়, এক ভারতীয় হিসেবে গর্ব অনুভব করেছিলাম। কিন্তু বাড়িতে সবার মন ভেঙে গিয়েছিল। সুভাষকে ফিরিয়ে আনতে আমি আর বিভাবতী ইংল্যান্ডে গিয়েছিলাম। সুভাষের সঙ্গে দেখা হলো, কিন্তু সে আমাদের সঙ্গে ফেরেনি। সে সোজা রওনা দিল বম্বে। বম্বেতে সুভাষ দেখা করলো মহাত্মা গান্ধীর সঙ্গে। পরে ওর মুখেই শুনেছিলাম, पैर जितना बड़ा होता है उसकी पहुंच उतनी दूर होती है सुभाष। तुम एक काम करो, कलकत्ता जाकर चित्तरंजन दास के साथ मुलाकात करो। वही तुम्हें इसके बाद क्या करना पड़ेगा सब कुछ बोल देगा। उसे अपना गुरु मान के चलना सुभाष। সাল 1921। প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ডস কলকাতায় আসছেন। বাংলা ফেটে পড়ল। রাস্তায় নামল মানুষ। সুভাষের নেতৃত্বে একটাই ধ্বনি, প্রিন্স গো ব্যাক, প্রিন্স গো ব্যাক। এই আন্দোলনের জন্য চিত্তরঞ্জন দাস, সুভাষ আরও অনেকে গ্রেপ্তার হলেন। তাদের রাখা হলো প্রেসিডেন্সি জেলে। কিন্তু জেল সুভাষকে ভাঙতে পারেনি। সে জেলের ভিতরেই খাবার বন্ধ করে দিল। সরস্বতী পুজোর দিন জেলের ভিতরেও সুভাষ ঠিক করেছিল সরস্বতী পুজো হবেই। কোনো অনুমতি নয়, কোনো আপোষ নয়। খাদি কাপড় আনা হলো, নিজের হাতেই পুজোর আয়োজন। জেলের দেওয়ালের ভেতরেও জ্বলল বাংলার সংস্কৃতি, বাংলার আত্মা। এই খবর পৌঁছলো চার্লস টেগার্টের কাছে। ইংরেজরা বুঝে গিয়েছিল এটা শুধু পুজো নয়, এটা প্রতিরোধ। আর প্রতিরোধ তাদের সহ্য হয় না। চার্লস টেগার্ট সরাসরি আদেশ দিল লাঠিচার্জ। বন্দীদের ওপর চলল অমানবিক মার। জেলের ভিতরে মানুষ নয়, পশুর মতো পেটানো হলো। সুভাষ মার সহ্য করতে পারেনি। ও ভেঙে পড়ল, অচেতন হয়ে পড়ল। তাড়াতাড়ি ওকে ভর্তি করা হলো হাসপাতালে। কিছুদিন পরেই জেল থেকে ছাড়া পেল সুভাষ। কিন্তু ততদিনে ও নিজের শরীর আরাম করতে ভুলে গেছে। ওর কাছে তখন একটাই দায়িত্ব, দেশ। সেই সময় চিত্তরঞ্জন দাসের হাত ধরে সুভাষ শুরু করল বিদেশি পণ্য বর্জন আন্দোলন। ঘরে ঘরে ছড়িয়ে পড়ল স্বদেশী ভাব। এই সময় কলকাতায় এলেন মহাত্মা গান্ধী। একটার পর একটা সভা। সুভাষ সব সভাতেই ছিলেন। শ্রদ্ধা ছিল, কিন্তু প্রশ্নও ছিল।
এই সময় সুভাষকে গ্রেপ্তার করে মান্দালায় জেলে রাখা হয়। সাল 1925। দেশবন্ধু দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। এরপরেই সুভাষকে মুক্ত করা হয়। সাল 1928। ইংরেজদের চোখের সামনে তাদের নাকের ডগায় সুভাষ 2000 ছেলে মেয়েকে নিয়ে কলকাতার রাস্তায় নামালো সামরিক কায়দার মিছিল। শৃঙ্খলা, সাহস, আত্মবিশ্বাস। কিন্তু এই পথ গান্ধীর পথ ছিল না। গান্ধী বলেছিলেন, आप लोगों ने कभी सर्कस देखा है? सुभाष ने कलकत्ता में जो किया उसे से मैं केवल सर्कस ही बोल सकता हूँ। पार्क सर्कस में उसने सारे कलकत्ता, सारे भारतीयों के सामने एक सर्कस किया है बस। সুভাষ তখনও জানতো না কোন পথ ঠিক, কিন্তু সে জানতো পথ চলার মধ্যেই সঠিক পথের সন্ধান পাওয়া যায়। এরপর ঘটল এক ঘটনা যা সারা দেশকে কাঁপিয়ে দিল। 63 দিনের অনশন। জেলের ভিতরে প্রাণ দিলেন যতীন দাস। ওর দেহ কলকাতায় এলো। সুভাষের নেতৃত্বে বেরোলো অভূতপূর্ব শোকযাত্রা। সারা দেশ উত্তাল হয়ে উঠল। 11ই আগস্ট পালিত হলো বন্দি দিবস। পাঞ্জাবের ছাত্র সমাবেশে প্রতিনিধিত্ব করতে গেলেন সুভাষ লাহোরে। জলন্ধর, লুধিয়ানা, মিরাট যেখানেই গেছে সেখানেই সম্বর্ধনা। বাংলার বাইরে সুভাষ তখন জাতীয় নেতা। বাংলার কংগ্রেস তখন দুর্বল। বামপন্থীরা সুভাষকে মানল নেতা হিসেবে। দক্ষিণপন্থীদের নেতা ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দক্ষিণপন্থীরা গান্ধীর অনুগামী। বামপন্থীরা কংগ্রেস সমর্থক হলেও গান্ধীর নীতির বিরোধী। সুভাষ চাইছিল বিপ্লব, গান্ধী চাইছিলেন ধীরে চলা পথ। ফলাফল, সুভাষের নাম কংগ্রেসের কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়ল। সুভাষ থামেনি। 62 জন সঙ্গীকে নিয়ে সে বেরিয়ে এলো। গড়ে তুলল কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি। সাল 1930। অসহযোগ আন্দোলনে সুভাষ গ্রেপ্তার হলো। জেল থেকে বেরিয়ে সে হলো কলকাতার মেয়র। আমরা সবাই দাস হয়ে জন্মেছি, আসুন আমরা শপথ নিই, মরবার আগে আমরা সবাই স্বাধীন হব। এই সময়ই জওহরলাল নেহরুর সঙ্গে সুভাষের বন্ধুত্ব গভীর হলো। দুজনেই যুবক, দুজনেই আগুন। 1933 সালে সুভাষ গেল বিদেশে চিকিৎসার জন্য। 1934 সালে পিতৃবিয়োগ। 1936 সালে সুভাষের দেশে ফেরা। দেশে ফিরতেই গ্রেপ্তার। শরীর ভাঙা ছিল, তাই পুলিশ সুভাষকে গৃহবন্দী করল। কিন্তু শরীর বন্দি থাকলেও ওর মন কখনো বন্দি ছিল না। কিন্তু ঘরে বসে দেশের সেবা হয় না। গৃহবন্দী সুভাষ সেটা খুব ভালো করেই জানত। ছদ্মবেশে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে ঘুরে সে বক্তৃতা দিচ্ছিল। ইংরেজ পুলিশের চোখে তখন সুভাষই প্রধান শত্রু। রাস্তায় আন্দোলন করা গান্ধী বা নেহেরু নয়, বরং একজন গৃহবন্দী মানুষ। শহরের 3 প্রান্তে 3টে সুভাষের খোঁজে ঘুরছিল সারা লালবাজার। আর ঠিক সেই সময় প্রেসিডেন্সিতে সুভাষ সভা করছিল। ইংরেজরা হতবাক হয়ে বলেছিল, এই লোকটার ডান হাত জানেই না ওর বাঁ হাত কি করছে। হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষের বক্তৃতা সারা দেশের ওপর প্রচণ্ড প্রভাব ফেলল। সে আর শুধু একটি দলের নেতা নয়, জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সবার নেতা হয়ে উঠল। কংগ্রেসের ভেতরেই অনেক কর্মী সুভাষের পথে হাঁটতে শুরু করল। আবার কিছু মানুষ ওর যুক্তির বিরোধিতাও করল। কিন্তু সুভাষ থামেনি। শরীর ভেঙে পড়লে সুভাষ গেল
পাঞ্জাবের ডালাউসি পাহাড়ে স্বাস্থ্য ফেরাতে। কিন্তু সুস্থ হয়ে কলকাতায় ফিরতেই বোঝা গেল বিশ্রামের কোনো সুযোগ নেই। দেশ ডাকছে, মানুষ ডাকছে, সভা, জনসমাবেশে, বক্তৃতা, একটার পর একটা। ডাক্তারের মতে সুভাষ এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তাই আবার যেতে হলো ইউরোপে। চিকিৎসা আর চিন্তা দুটোই চলল একসঙ্গে। সেখানেই লেখালেখি, ভারত প্রতীক। সেখানেই আরও কাছাকাছি এলেন এমিলি সেঙ্কল, যিনি হয়ে উঠলেন ওর সেক্রেটারি, লেখার সঙ্গী, নীরব সহযাত্রী। লন্ডনে থাকার সময় এলো সেই খবর। সাল 1938, হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছেন কংগ্রেস সভাপতি হিসাবে। ভারত পেল নতুন জাতীয় নেতা। সুভাষ ফিরল। করাচিতে নামতেই দেখা গেল মানুষের ঢল, সবার চোখে একটা প্রত্যাশা। কংগ্রেসের কাজের পাশাপাশি সুভাষ সম্মতি দিল একটি বিপ্লবী সংগঠন গড়ে তুলতে, মহাজাতি সদন। এই নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1938 শেষ হতে না হতেই দ্বিতীয়বার কংগ্রেস সভাপতির নির্বাচন। এবার গান্ধীজি সুভাষকে প্রার্থী হিসেবে মানলেন না। তার সমর্থনে দাঁড়ালেন পট্টাভি সীতারামাইয়া। কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সুভাষ বিপুল ভোটে জয়ী হল। গান্ধীজি সেদিন বলেছিল, ये हार पट्टभी सीतारामैया का नहीं, ये हार मेरा है। सुभाष ने मुझे हराया है। क्या आपको लगता है बापू कि मैं आपके बताए हुए रास्ते से अलग चलने की कोशिश करूंगा और इसीलिए आप चाहते हैं कि मैं इस्तीफा दे दूं? हम सबको अपनी आत्मा की आवाज़ सुननी चाहिए सुभाष। इसीलिए तुम्हारा मन जो कह रहा है तुम वही करो, मैं तुम्हें नहीं रोकूंगा। अगर तुम अभी भी कांग्रेस के नीतियों का पालन करो सुभाष, तो मुझे लगता है कांग्रेस के बाकी नेताओं को तुम्हारा रास्ते पर चलने से कोई ऐतराज़ नहीं होगा और मुझे भी कोई दुविधा नहीं होगी। तुम्हें कांग्रेस का नीति मानना पड़ेगा सुभाष। অনুশাসন তো নিজেদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য বাপু। আমাদের এই অনুশাসনের ভিত কি ওই ইংরেজ সরকার বুঝবে? अहिंसा एक ऐसी नीति है जिसका मोल अगर अंग्रेज आज ना समझे तो कल उन्हें ही पछताकर ये देश छोड़ना पड़ेगा सुभाष। ये समय कब आएगा मुझे नहीं पता है बापू। मैं मानता हूँ अहिंसा एक समय बहुत अच्छा हथियार था, पर वो समय शांति का था। और आज जब सारी दुनिया में जंग की कगारे बज रहे हैं, तब ये अहिंसा की बांसुरी कौन सुनेगा बापू? इसीलिए ब्रिटिश इंडिया आर्मी में जितने भी सैनिक हैं वो सब उस अंग्रेजों के लिए लड़ेंगे। क्यों बापू? अगर लड़नी ही है, अगर जान देनी ही है, तो अपने देश के लिए क्यों नहीं? युद्ध की बात करके तुमने मुझे ठेस पहुंचाई है सुभाष। तुम्हारी यही बातों की वजह से कांग्रेस के सारे सदस्य तुम पे उंगलियां उठा रही है सुभाष। मुझे पार्टी का साथ देना होगा सुभाष, अनुशासन का साथ देना होगा, मेरे नीतियों का साथ देना होगा सुभाष। और एक बार सोच लीजिए बापू कि विश्व युद्ध का फायदा उठाकर अगर हम लोगों ने उन अंग्रेजों को बाहर ना धकेला तो ये मौका फिर नहीं आएगा। ये सही नहीं है सुभाष, ये गलत है। दुश्मन की मुश्किल घड़ी का मौका हमें नहीं लेना चाहिए सुभाष। ये मैं सहायता नहीं कर सकता सुभाष। उन्हें यही हालत में छोड़कर तुम खुद को शक्तिशाली दिखा पाओगे? सब और अंग्रेज एक नहीं है बापू। इतने सालों में हमें
इतना तो समझ जाना चाहिए। मुझे विश्वास है सुभाष कि अगर हम उन्हें उनकी मुश्किल घड़ी में सहायता करें तो वो हमारी बात सुनेंगे, सुनने पर मजबूर होंगे सुभाष। और युद्ध खत्म होते ही हम लोग फिर से लड़ेंगे सुभाष, भारत की स्वतंत्रता के लिए। और कितना इंतज़ार बापू। फर्स्ट वर्ल्ड वॉर में भी हमने उन अंग्रेज़ों का साथ दिया था। बदले में हमें क्या मिला? रावलाट एक्ट, जालियनवाला बाग और क्या ना क्या जाने। पिछले 200 सालों से हम सिर्फ गुलामी करते आ रहे हैं बापू। बस अब और नहीं। इस बार भी अगर हम लोग चुप बैठ गए तो शिकंजा इस तरह कस जाएगा कि हम लोग गुलामी ही करते रहेंगे, आज़ादी नहीं आएगा बापू। चुप बैठने का बात कौन कर रहा है सुभाष? इसीलिए तो हमने सत्याग्रह की अपील भी डाली है। उससे कुछ नहीं होगा बापू, हमें और कठोर होना पड़ेगा। ठीक है सुभाष, मुझे लगता है कि यहाँ से हम दोनों को अलग हो जाना चाहिए। बापू, क्या हमारी मंजिलें एक नहीं है? मैं यहाँ पर बातों को सुलझाने आया था, अलग होने के लिए नहीं। सुभाष, मेरा हृदय फूल से भी नाजुक है और पत्थर से भी कठोर। मेरे मन में तुम्हारे लिए पहले जो प्यार था वो अभी भी है सुभाष, पर तुम्हारी नज़र में मैं गिर गया हूँ। बापू बोलते हो पर सुनते नहीं हो सुभाष। मुझे लगता है यही सही होगा कि हम अपने अपने रास्ते पर चलना कभी आप ही ने कहा था महात्मा जी, अगर अकेले छूट जाओ और सत्य तुम्हारे साथ हो तो कभी पीछे मत मुड़ना। मैं आपके इसी मंत्र को याद करके आगे बढ़ूंगा बापू। बढ़ो सुभाष, मैं तुम्हें नहीं रोकूंगा। भले हमारे रास्ते अलग हैं, पर अगर तुम अपनी विश्वास पे डटे रहे और भारत को उसकी स्वतंत्रता दे पाए तो मैं ही पहला इंसान होऊंगा सुभाष जो तुम्हारी पीठ थपथपाऊंगा। विजय बाबा। फिर मुझे आशीर्वाद दीजिए बापू। प्रणाम। এরপর সুভাষ কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলো। সেদিন প্রথমবার আমি ওকে দিশাহীন দেখেছিলাম। আমি বলেছিলাম, নতুন দল গড়ো, দেশের মানুষকে ডাকো, নতুন উদ্দীপনা দাও। সুভাষ থামেনি, গড়ে উঠল ফরওয়ার্ড ব্লক। একটার পর একটা কাজ, নানান লেখালেখি, ইংরেজ বিরুদ্ধ কাজে সুভাষের ফরওয়ার্ড ব্লক ভারতব্যাপী কংগ্রেসের থেকেও ভয়ানক হয়ে উঠল ব্রিটিশদের চোখে। ইংরেজরা কেঁপে উঠল। আবার গ্রেপ্তার, আবার অনশন। দীর্ঘদিন না খেয়ে শরীর ভেঙে পড়ল। এরপর ব্রিটিশ সরকার সুভাষকে চিরতরে গৃহবন্দী করল। কিন্তু সুভাষ বুঝে গিয়েছিল এইভাবে চলবে না, বাইরে বেরোতেই হবে। বিভাবতীর থেকে খবর পেলাম সুভাষ নাকি ছদ্মবেশ নিচ্ছে, কিন্তু কিভাবে তা কেউ জানতো না, শুধু ওই জানতো। হঠাৎ একদিন ঘোষণা করলো ও নাকি সন্ন্যাস নেবে। নিজেই নিজেকে ঘরের মধ্যে বদ্ধ করে নিল। কারোর সাথে কোনো কথা নেই। ঘরের বাইরে খাবার রাখা থাকতো, সেটাও দিনে একবার। ভেতরে যে কি হতো কেউ জানতো না। শিশির আর এলা হয়তো কিছুটা জানতো। দিনের পর দিন শিশিরকে দিয়ে পরিকল্পনা করালো। এলগিন রোড থেকে উডবার্ন রোড। রোজ শিশির আমার ওয়ান্ডারের গাড়িটাকে নিয়ে যাতায়াত শুরু করলো। শিশির এর মধ্যেই 3 বার কলকাতা থেকে দিল্লি গেল। চেকপোস্ট,
সময়, পাহারা সব মেপে নেওয়া হলো। 3 মাস ধরে প্রস্তুতি। 16ই জানুয়ারি 1941, আমাবস্যার রাত, ঘন অন্ধকার। আমার চিন্তার শেষ নেই। আমি আর বিভাবতী জানতাম সুভাষ আজকেই ঘর ছাড়বে। হঠাৎ একটা গাড়ির আওয়াজ এলো। বিভাবতী বলে উঠল, ছোটদাদা বাইরে গেল নাকি? আমি বললাম, না না, এটা ওয়ান্ডারের আওয়াজ নয়। আমার ভয় লাগছে বিভাবতী, কি হবে কে জানে। বিভাবতী আমায় আশ্বস্ত করল, কার জন্য ভয় পাচ্ছ? ছোটদাদাকে ধরতে পারবে এখনো অবধি কেউ আছে নাকি? ছোটবেলায় যে ছেলে বন্ধ ঘর থেকে শুধু জানালা দিয়ে পালাতে পারে, তাকে এখন কে আটকাবে? পরে শিশিরের থেকে জেনেছিলাম, সেই রাতে সুভাষ বাড়ি ছাড়ল দেশের জন্য। যাওয়ার আগে একবার নিজের মাকে প্রণাম করে গিয়েছিল। তোমাকে শৃঙ্খল মুক্ত করার জন্যই আজকে আমাকে যেতে হবে। আমি না ফিরলেও ভারতবর্ষের স্বাধীনতা ফিরবেই। আমাকে আশীর্বাদ করো মা। দিগ্বিজয়ী হও। বিজয়ী হয়ে দেশের স্বাধীনতা নিয়ে ফেরো। বন্দে মাতরম। বন্দে মাতরম। সুভাষ নাকি শিশিরকে বলেছিল, রোজ রাত্রে ওয়ান্ডারের গাড়ির একটা দরজা খোলা রেখে চালাতে। আজকে বুঝলাম কেন সুভাষ শিশির একসাথেই দরজা খোলে, কিন্তু বন্ধ হয়েছিল শুধু শিশিরের দরজা, যাতে আওয়াজ বেশি না হয়। পরিকল্পনা বোধহয় একেই বলে। আস্তে আস্তে সমস্ত পিছুটান ভুলে সুভাষ এগিয়ে গেল দেশের সেবার জন্য। যে কথা বলে গেল সে ফিরবে, কিন্তু ফিরবে স্বাধীন ভারতের মাটিতে।